সাল ১৭৯৫। তখন সবেমাত্র পৃথিবীর বুকে আমেরিকা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে মাথা তুলে দাঁড়াতে যাচ্ছে। কিন্তু তখনই আমেরিকাকে একটু হোঁচট খেতে হলো, কারণ আটলান্টিক এবং ভূমধ্য সাগরে থাকা আমেরিকান জাহাজগুলোকে বিশাল অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকা রাজ্যগুলি নিয়মিতভাবে আক্রমণ করত এবং আমেরিকান জাহাজ এবং নাবিকদের ধরে নিয়ে মুক্তিপণ আদায় করত। আটলান্টিক এবং ভূমধ্য সাগরে থাকা আমেরিকান জাহাজগুলোকে বাঁচাতে মাথা নত করে চুক্তি করতে বাধ্য হয়েছিল আমেরিকা। চুক্তির অপরপক্ষ ছিল অটোমান সাম্রাজ্যের বলয়ে থাকা রিজেন্সি অফ আলজিয়ার্স। তুর্কি ভাষায় করা সেই চুক্তি অনুযায়ী অটোমান সাম্রাজ্যকে প্রতি বছর ২০,০০০ মার্কিন ডলার করে ক্ষতিপূরণ বা খাজানা দিতে সম্মত হয়েছিল আমেরিকা। অথচ আজকের দিনে নিজের দেশের জাহাজকে বাঁচাতে আমেরিকা অন্য কোনো দেশকে কর দিচ্ছে, এটা ভাবা যায়? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? কোন দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে? কোন দেশের ভিসা পাওয়ার জন্যই মানুষ উন্মুখ হয়ে থাকে? এই সবগুলো প্রশ্নের উত্তর একটাই: মার্কিন যুক্তরাষ্ট্র। মাত্র ২০০ বছর ব্যবধানে কি করে দেশটি একক পরাশক্তিতে পরিণত হলো, খুব সংক্ষেপে আমরা সেই ইতিহাস জানার চেষ্টা করব। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মধ্য দিয়ে আমেরিকার ইতিহাসের শুরু হয়েছিল। কলম্বাসকে আমেরিকার আবিষ্কারক হিসেবে আমরা যত বেশি চিনি, একজন খুনি হিসেবে কিন্তু সেইভাবে চিনি না। বাস্তবে তিনি আমেরিকান আদিবাসীদের উপর এতটাই অত্যাচার করেছিলেন যে স্বয়ং স্পেন সম্রাটকে হস্তক্ষেপ করতে হয়েছিল। কলম্বাসের দেখানো পথে হত্যা, ধর্ষণ ও লুটপাটের উপর ভর করেই বাড়তে থাকে আমেরিকায় ইউরোপিয়ানদের সংখ্যা। ১৫০০ থেকে ১৯০০ এই ৪০০ বছরের মধ্যে ইউরোপিয়ানদের কারণে প্রায় ৮ থেকে ১০ কোটি আমেরিকান আদিবাসী প্রাণ হারায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমরা যাদেরকে আমেরিকান হিসেবে জানি, ওদের আদি মানুষগুলো আসলে বেশিরভাগই কিন্তু আমেরিকান নয়, ওরা আসলে ইউরোপীয় কলোনিস্ট। কিন্তু সাধারণ একটা দেশ থেকে সুপার পাওয়ার হওয়ার এই তকমাটা কিভাবে গায়ে লেগেছে আমেরিকা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে ১৮৯৮ সালে। ১০০ বছর ধরে গণতন্ত্রে বুলিয়ে উড়িয়ে আসা আমেরিকা তখন নিজেই কলোনিয়াল শক্তির ভূমিকায় ছিল। স্পেনের অধীনে থাকা কিউবার স্বাধীনতা যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করে আমেরিকা, যার ফলে স্বাধীন হয় কিউবা। আর ফিলিপিন, গুয়াম, পুর্তো রিকোর মতো অঞ্চলগুলো চলে আসে আমেরিকার দখলে। সেই মুহূর্ত থেকেই বিশ্ব শক্তি হিসেবে পরিচিত হতে থাকে তারা। আর তারই জের ধরে সে বছরই হাওয়াইকে দখল করেন আমেরিকা। নিজ ভূখণ্ড থেকে ৫,৮৩১ কিলোমিটার দূরের এই রাষ্ট্রটি তখন দখল করার মাধ্যমে আমেরিকা আবারও নিজেদের কলোনিয়াল মনোভাব ও শক্তির প্রকাশ ঘটায়। তবে আমেরিকাকে সুপার পাওয়ার আসনে বসানোর পেছনে সবচেয়ে বেশি যে দুটি জিনিস কাজ করেছে, সেগুলো হলো প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অন্যান্য সুপার পাওয়ারগুলো যখন এই দুটি যুদ্ধের কারণে প্রায় নিঃশেষ হয়ে গেছে, তখন এর সকল সুবিধা পেয়েছে আমেরিকা। এর পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল ভৌগোলিক। আমেরিকার পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর আর পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, আর আমেরিকার উত্তরে রয়েছে কানাডা এবং দক্ষিণে রয়েছে লাতিন আমেরিকার দেশসমূহ। এর ভেতর কানাডা বরাবরই বন্ধুভাবাপন্ন দেশ, অন্যদিকে লাতিন আমেরিকার দেশগুলোর আমেরিকার বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা নেই। ফলে ভৌগোলিকভাবে দারুণ নিরাপদ স্থানে রয়েছে আমেরিকা। আর এই নিরাপদ অবস্থানকে কাজে লাগিয়ে প্রথম বিশ্বযুদ্ধের আজ থেকে আমেরিকাকে বাঁচিয়ে রাখেন প্রেসিডেন্ট উড্রো উইলসন। সেই সময় যুদ্ধে জড়াবার বদলে ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয় আমেরিকা। যুদ্ধরত ইউরোপে প্রচুর পরিমাণ গোলাবারুদ, অস্ত্র, খাবার, বস্ত্র ও অন্যান্য দ্রব্যাদি পাঠাতে শুরু করে আমেরিকা। এর কিছু অংশ সাহায্যরূপে গেলেও অধিকাংশই কিন্তু বিক্রি হয়েছিল মিত্রশক্তির দেশগুলোর কাছে। ১৯১৩ সালে আমেরিকার রপ্তানি আয় যেখানে ছিল মাত্র $2.4 বিলিয়ন, ১৯১৭ সালে তা হয়ে যায় $6.2 বিলিয়ন, অর্থাৎ প্রায় ২.৫ গুণ। ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষে ইউরোপের অন্যান্য সুপার পাওয়ারগুলো ছিল সব দিক থেকেই দুর্বল, আর সেই সুযোগেই আমেরিকা বনে যায় বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ একইভাবে বিজয়ীদের কাতারে ছিল আমেরিকা, যদিও এবার বেশ চড়া মূল্য দিতে হয়েছিল তাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে আমেরিকা নিরপেক্ষ ভূমিকা পালন করছিল। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট যেমন যুদ্ধের বিরুদ্ধে ছিলেন, আমেরিকার জনমতও ছিল যুদ্ধের বিরুদ্ধে। তবে এবারও ব্যবসায়িক বৃদ্ধির সদ্ব্যবহার করে আমেরিকানরা। ১৯৩৯ সাল থেকে ১৯৪১ এই ২ বছর যুদ্ধে জড়ায়নি আমেরিকা। এই সময়টিতে প্রথম বিশ্বযুদ্ধের মতোই প্রচুর পরিমাণ গোলাবারুদ, অস্ত্র, খাবার, বস্ত্র ও অন্যান্য দ্রব্যাদি বিক্রি করে আমেরিকা। যদিও তার বিশাল একটা অংশ জার্মান ইউ-বোটের আক্রমণে আটলান্টিক মহাসাগরে ধ্বংস হয়ে যায়।
কিন্তু আমেরিকা যতই গা বাঁচিয়ে চলার চেষ্টা করুক, 1941 সালে 7 ডিসেম্বর জাপান পার্ল হারবারে আক্রমণ করে বসে, যার ফলে সেদিন প্রায় 2400 আমেরিকানের মৃত্যু হয়েছিল। পরের দিনই আমেরিকা যুদ্ধ ঘোষণা করে জাপানের বিরুদ্ধে, আর সেই যুদ্ধের ফলাফল কী হয়েছিল তা আমাদের সকলেরই জানা। কিন্তু এই পুরো সময়টা জুড়ে আমেরিকা দুটি ক্ষেত্রে অন্যান্য সকল দেশ থেকে আলাদা ছিল। প্রথমত, আমেরিকা নিজ ভূখণ্ড কখনো আক্রান্ত হতে দেয়নি, অর্থাৎ অন্য দেশগুলো যেখানে ছিল যুদ্ধ বিধ্বস্ত সেখানে আমেরিকা ছিল একদম ঠিকঠাক। দ্বিতীয়ত, যুদ্ধের সময় জার্মানদের ভয়ে ইউরোপের দেশগুলো তাদের সোনা পাঠিয়ে দেয় কানাডা ও আমেরিকাতে। এমনকি ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাংক অফ ইংল্যান্ডও প্রায় 1500 টন সোনা কানাডায় পাঠিয়ে দিয়েছিল। এইসবের ফলস্বরূপ দেখা গেল যুদ্ধের পরে পৃথিবীর সোনার রিজার্ভের 3 ভাগের 2 ভাগ চলে গেছে আমেরিকার কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। বিশ্বের এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সংস্কার করতে 44টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের নিউ হামশায়ার বেটন রুজ সম্মেলনে মিলিত হয়। জন্ম হয় বিশ্ব ব্যাংক এবং IMF এর মতো প্রতিষ্ঠানের। মূলত এই প্রতিষ্ঠানগুলোই পরবর্তী সময়ে বিশ্বের অর্থনীতি এবং বাণিজ্য ব্যবস্থা নিয়ন্ত্রণের হর্তাকর্তা হয়ে যায়। এই সম্মেলনে গোল্ডকে স্ট্যান্ডার্ড ধরা হয়, তবে এক্সচেঞ্জ রেট ছিল নির্ধারিত। সহজ ভাষায়, ইউরোপের কারেন্সি ডলারের সাথে সংযুক্ত থাকবে, কারণ ডলার তখন স্থিতিশীল, এবং ডলার থাকবে গোল্ডের সাথে সংযুক্ত। এভাবে ডলার হয়ে যায় আন্তর্জাতিক মুদ্রা। এর ফলে আমেরিকা দুটি জিনিস নিশ্চিত করে। একটি হলো ডলারকে বৈশ্বিক মানদণ্ডের মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করা। দ্বিতীয় বিষয়টি হলো অন্য দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা। যেহেতু রিজার্ভ কারেন্সি হিসেবে ডলার ব্যবহৃত হচ্ছে, তাই আমেরিকা চাইলে যে কোনো দেশের রিজার্ভ স্থগিত করে দিতে পারে। আর এই ক্ষমতার বলে রুশ ইউক্রেন যুদ্ধের শুরুতে রাশিয়ার রিজার্ভ স্থগিত করে দিয়েছিল আমেরিকা। আমেরিকার উন্নতির আরেকটি বড় কারণ হচ্ছে এর মেধাভিত্তিক অভিবাসন নীতি, যার কারণে বিশ্বের সেরা মেধাবীদের স্বপ্নের দেশ আজ আমেরিকা। এখন আমেরিকার ভিসা পাওয়া যতটা কঠিন, কয়েক দশক আগে কিন্তু এতটা কঠিন ছিল না। দক্ষ জনশক্তি কিংবা মেধাবীদের নেওয়ার জন্য আমেরিকা অনেকটাই ছাড় দিত, আর সেই মেধাবীদের হাতে গড়ে উঠেছে আমেরিকা। আমেরিকার একটি বড় কোম্পানির বোর্ড মিটিংয়ে বসলে আপনি দেখবেন 10 জনের ভিতর হয়তো 5 জনই নন আমেরিকান। আমেরিকার শক্তি টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে বড় ভূমিকাটা ছিল এর কূটনীতির। গণতন্ত্র ও পুঁজিবাদী ব্যবস্থাকে সামনে রেখে সারা বিশ্বে আধিপত্য ধরে রাখাই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য। দেশটি তার জন্মলগ্ন থেকে গণতন্ত্র, মানবাধিকার, সৃজনশীলতা এবং পুঁজিবাদী ধারণাকে প্রসারের মাধ্যমে সবার মধ্যে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির চেষ্টা চালায়। নিজেদের স্বার্থ সংরক্ষণে কখনো গণতন্ত্রের নামে স্বৈরশাসককে উৎখাত করেছে, কখনো মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে সামরিক আগ্রাসন চালিয়েছে, কখনো নির্বাচিত জনপ্রতিনিধিকে উৎখাত করে সেনা অভ্যুত্থান ঘটিয়েছে। মিত্রতার আশা দিয়ে বন্ধু রাষ্ট্রকে বিপদে ফেলেছে। মার্কিন স্বার্থ সংরক্ষণেই তাদের একমাত্র লক্ষ্য। পৃথিবীতে অস্ত্র রপ্তানির শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। অস্ত্র ব্যবসা ধরে রাখতে তারা বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ কিংবা যুদ্ধাংশী পরিস্থিতি তৈরি করে। সাম্প্রতিক সময়ে চীন তাইওয়ান উত্তেজনাই তার প্রমাণ। এমনকি ইউক্রেন সংকটেও আমেরিকার অস্ত্র ব্যবসা আরও বেশি বেগবান হয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো, বিশ্বব্যাংক, IMF এর মতো সংস্থাগুলো তৃতীয় বিশ্বের দারিদ্র দেশগুলোকে অর্থনৈতিক ও মানবিক সাহায্যের নামে পরোক্ষভাবে নিজেদের প্রভাব বলয় বিস্তার করে। এই রাষ্ট্রগুলোকে ঋণ ও অনুদানের নামে তারা নানাবিধ শর্ত এবং বিধিনিষেধ আরোপ করে। ফলে অধিকাংশ ক্ষেত্রে এরা পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল হয়, নতুন উপনিবেশে পরিণত হয়। আমেরিকার আছে ওয়েল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, CNN এর মতো অগণিত মিডিয়া। এসব মিডিয়ার মাধ্যমে আমেরিকা আগের থেকেও দ্রুতগতিতে নিজেদের আদর্শ, চিন্তাধারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। চলচ্চিত্র, সঙ্গীত, টেলিভিশন, সংবাদ মাধ্যম সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জয় জয়কার অবস্থা। এছাড়াও সবচেয়ে বেশি নোবেল পুরস্কার, সবচেয়ে বেশি অলিম্পিক স্বর্ণপদক, সবচেয়ে বেশি প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে যুক্তরাষ্ট্রে। অ্যাপল, অ্যামাজন, গুগল, মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্রের। এতে কোনো সন্দেহ নেই যে আমেরিকার সাম্রাজ্যবাদ নীতি বৈশ্বিক অশান্তির অন্যতম কারণ। তবুও তারা তাদের গণতন্ত্র, মানবাধিকার, লিবারাজমের মতো আদর্শিক চিন্তাধারা এবং সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে যে প্রভাব ও গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী তৈরি করেছে, অন্য কোনো রাষ্ট্র তা করতে পারেনি। তবে প্রত্যেক দেশেরই কিন্তু পতন আছে। যে ব্রিটিশ সাম্রাজ্য কখনো সূর্য ডুবে যেত না, সেই ইংল্যান্ডও কিন্তু আজ আমেরিকার মুখাপেক্ষী। হয়তো আমেরিকাও কোনো না কোনো এক সময় কারো না কারো মুখাপেক্ষী হবে।